ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। প্রথম রিজেকশনের পরে মনটা ভেঙে গেছিল অ্যান্ড আই ওয়াজ কনসিডারিং অ্যাকচুয়ালি গোয়িং ব্যাক টু ডুইং আ জব। অনেকে এরকম ফেস করেছে লাইফে যে পরের দিনে কি খাবো তারা জানে না, বাট দে হ্যাভ কেপ্ট গোয়িং। ওরা স্ট্রাগল করেছে, আমরা যেটা ফেস করেছি ওটা স্ট্রাগল নয়, আমি অ্যাটলিস্ট ফিল করি। কোনোদিন আইডিয়া ছিল না যে অভিনয় করবো, বাট হ্যাঁ আমার ইচ্ছে ছিল যে ফিল্ম জাতীয় কোনো কাজ করবো। রাজকাহিনীতে প্রথমবার ৫ সেকেন্ডের জন্য আমার মুখ দেখা গেছিল। ডেস্টিনির অন্য প্ল্যান ছিল আজকে এখানে বসে। ইন্ডাস্ট্রির জার্নিটা শুরু হয় সহকারী পরিচালক হিসেবে। তিনি যা সহকারী পরিচালক ছিলেন, তিনি টলিউডের নামকরা পরিচালক এই মুহূর্তে বলা যায়। এবং ওই ভাগ্যের পাকে চক্রে কখন যে অভিনেতা হয়ে গেলেন সেটা তার থেকে একটু শুনবো। রাহুলদা রয়েছে। রাহুলদা, প্রথমত কেমন আছো? উৎসবের মরশুমই চলছে, কেমন কাটছে সময়? সময় মোটামুটি ভালোই কাটছে, কাজের মধ্যে ব্যস্ত মোস্টলি। তো হ্যাঁ, আই এম মোরালেস গুড, হেলথ ওয়াইজ ঠিকই আছি, সো আই এম গ্রেটফুল। একটু শুরুর দিকটা যাই, মানে সব শুরুর যে শুরুটা থাকে, প্রায় ৮ বছর, এবং আমি যদি সহকারী পরিচালক হিসেবে ধরি তাহলে মোটামুটি ১০ বছর। এই যে ১০ বছর ইন্ডাস্ট্রির জার্নিটা কাটিয়ে ফেলছো, প্রথমত সৃজিত দাকে অ্যাসিস্ট করা, তারপর হঠাৎ করে অভিনেতা হয়ে ওঠা, মানে সেই অভিনেতা হব সেই প্ল্যানিংটা তো ছিল না। ইচ্ছে হয়তো ছিল, কিন্তু বিশাল প্ল্যানিং করে নেমেছিলাম তা নয়। প্রথমত মনে হয়েছিল যে অভিনয় করাটা, মানে স্ক্রিনে অভিনয় করাটা আমার রিচের বাইরে, বিকজ আমার ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার কোনো মানে বিশাল যে আমরা কালচারালি ইনক্লাইন্ড, মানে খুব ফ্রিকুয়েন্টলি আমরা কালচারালি কিছুর সাথে যুক্ত, বা থিয়েটার বা ডান্স, তা নয়। আমার ফ্যামিলি খুব মানে মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করি। একটা পয়েন্টের পরে পড়াশোনার পরে আই থিঙ্ক কোনোদিন আইডিয়া ছিল না যে অভিনয় করব, বাট হ্যাঁ আমার ইচ্ছে ছিল যে ফিল্ম জাতীয় কোনো কাজ করব। আমার মাস্টার্স আমি ফিল্ম স্টাডিজই পড়েছি। তো তারপরে একটা ইচ্ছে ছিল যে ঠিক আছে চলো একটু কাজটা শিখি। ইভেনচুয়ালি ভেবেছিলাম হয়তো ডিরেক্ট করবো, সে কারণে অ্যাসিস্ট করার ইচ্ছেটা ছিল। সো আই স্টার্টেড ওভার দেয়ার। করতে করতে শীতদার সাথে কাজ করা জীবনের অন্যতম এক্সপিরিয়েন্স। রাজকাহিনীতে প্রথমবার ৫ সেকেন্ডের জন্য আমার মুখ দেখা গেছিল, মনে হয়েছিল যে ওটাই হয়তো দিস এক্সটেন্ড টু উইচ মানে আমাকে স্ক্রিনে দেখা যাবে, বাট ডেস্টিনির অন্য প্ল্যান ছিল আজকে এখানে বসে। যখন শুরু করলে, তুমি প্রথমত শুরু করেছিলে, খুব ভুল না হলে তোমার গ্রে শেড দিই, নেগেটিভ থেকে। তো এই যে প্রথম নেগেটিভ হয়ে ওঠা চরিত্রটা, তারপর যে ব্যাক টু ব্যাক অনেক নেগেটিভ কাজ তুমি করেছো, খলনায়ক, এবং সেক্ষেত্রে বলতে চাই যে সুদর্শন খলনায়ক ইন্ডাস্ট্রির কাছে। তো এইটা কোনো সময় ভেবেছো যে কেন প্রথমত খলনায়কের চরিত্র করলাম, আমি তো অন্য কিছু, মানে তোমার ফিজিক্স যা, তোমার গেট আপ, তুমি ইজিলি হিরো করতে পারতে। প্রথম দিকে আই ডোন্ট থিঙ্ক মানে আমাদের ভাবার খুব একটা স্কোপ থাকে। আর পার্টিকুলারলি আমি যে মানে আমার কোনো বিশাল প্ল্যানিং ছিল না আসার, আমার তো সব কিছু হুট করে হয়েছে। সো আই লেট থিংস হ্যাপেন। মানে আমি কখনো কোনো রকমের বিরোধিকতা জানাইনি বা কোনো পুশ করিনি যে আমার এটা দরকার এটা দরকার। ফানি স্টোরি, এটা আই থিঙ্ক কেউই জানে না, বাট আমার কিন্তু প্রথম কাজ স্ত্রী হওয়ার কথা ছিল না। আমার ফার্স্ট কাজ খুব ইনসিডেন্টলি হতো একটা পার্টিকুলার টেলিভিশন শোতে। আই ওয়াজ গোয়িং টু বি লঞ্চড অ্যাজ বড় কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণের পার্টের জন্য আমাকে ফাইনালাইজ করে অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম, বাট নানা কারণে সেটা ওয়ার্কআউট করেনি। সেটা আমি আমার অভাবের সাইড থেকে বলবো যে আমার অভাবের জন্য হয়তো ফাইনালাইজ করতে পারেনি ওরা। অন্য একজন ওই চরিত্রটা করেছিলেন ফাইনালি। তো আফটার দ্যাট মানে হয়তো দেয়ার ওয়াজ আ পয়েন্ট যেখানে আমি ভেবেছিলাম যে আমি হয়তো কন্টিনিউ করবো না, বিকজ আই ওয়াজন্ট শিওর। প্রথমেই যখন একটা মানুষ রিজেকশন ফেস করে আফটার কামিং দিস ক্লোজ, একটা মাইন্ড ব্রেক করে যায়। তো আমি বললাম না, ডেস্টিনি হ্যাজ অ্যানাদার প্ল্যান। তো আমি কোনো চেষ্টা করিনি, কিছুই করিনি, হঠাৎ করে একটা জায়গা থেকে ফোন আসে যে এক প্রডিউসার, নাম করা প্রডিউসার, ওনার নাম আমি পরে নিচ্ছি, উনি আমার সাথে দেখা করতে চান। তো আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আমি বললাম হ্যাঁ অবশ্যই, করে আমি টুক করে চলে গেলাম দেখা করতে। তো গিয়ে আমি বুঝতে পারলাম যে ব্লুজ প্রোডাকশন হাউসে কর্ণধার শ্রীমান স্নেহাশিস চক্রবর্তী, ওনার সাথে প্রথমবার আমার দেখা হলো একটা অফিসের ভেতরে। উনি তখন আমাকে জিজ্ঞেস করলেন, উনি উনি অডিশন নেননি, উনি আমায় জিজ্ঞেস করলেন যে তোমার ব্যাকগ্রাউন্ড কী বলো। আমি বললাম কী করেছো বলো এর আগে। আমি বললাম স্যার প্রথম কাজ হবে হলে অভিনয় হেতু, এর আগে কাজ করেছি, কী পারো। আমি গটট করে সব এডিটিং পারি, এই পারি ওই পারি বলতে শুরু। তখন আহা, অভিনয়তে যেটা কাজে আসবে সেটা কী পারো। স্যার অভিনয়টাই পারি। তো তখন উনি বললেন তুমি গাড়ি চালাতে পারো। আমি বললাম হ্যাঁ। আচ্ছা। তখন উনি বললেন যে নেগেটিভ করবে। আমি বললাম হ্যাঁ, ভাবিনি,
কোনো মানে এক সেকেন্ডের জন্য কোনো ভাবনা ছিল না যে কেন নেগেটিভ বললো, এ বললো, ওই বললো। অপরচুনিটি ইজ অপরচুনিটি। ডোন্ট ট্রাই টু মানে চুজ এক্সেসিভলি যখন ইউ আর স্টার্টিং অফ। ওই যে আমি হ্যাঁ বললাম, ওই যে আমি শুরু করলাম ওনার আশীর্বাদে এবং দর্শকের ভালোবাসার জোরে, এরপরে একটার পর একটা কাজ করলাম। তো আমি কোনোদিন তারপরে ভাবিনি যে কেন। পরে একবার আমার একজন বিখ্যাত প্রডিউসারের সাথে কথা হয়েছিল এটা নিয়ে যে আমাদের এখানে স্টিরিওটাইপিংটা কেন হয়, মানে কেন হয়, কেন এই একটা পার্টিকুলার ক্যারেক্টার করলে ওই ক্যারেক্টারই করা হয়। হ্যাঁ, তো তখন উনি একটাই কথা বলেছিলেন যে ইফ ইউ আর গুড অ্যাট হোয়াট ইউ ডু দেন পিপল ওয়ান্ট টু সি মোর অফ দ্যাট। এবং মানে আমি খুব মানে অপ্রস্তুত হয়ে গেছিলাম, কারণ পরের মুহূর্তে উনি বলেছিলেন ইউ আর দ্য বেস্ট অ্যাট হোয়াট ইউ ডু, দ্যাট ইজ ওয়াই পিপল কিপ আস্কিং ইউ টু ডু দ্যাট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। প্রথমবার কেউ একজন আমাকে এটা বললো যে কোনো একটা কাজে আই এম দ্য বেস্ট অ্যাট হোয়াট আই ডু। তো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, সেটাকে ভাঙা ইজ ভেরি টাফ। যে আমি যদি নেগেটিভ রোল প্রচণ্ড ভালো করতে পারি, দেন কাউকে এটা মাইন্ডে ঢোকানো যে এই সেম লোকটি যে নেগেটিভ রোল করতে সে রোম্যান্সও করতে পারে, ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। সেটা শুধু ইন্ডাস্ট্রি বলে নয়, অডিয়েন্সের চোখেও তাই। কিন্তু আমার ক্ষেত্রে যেটা কাজ করেছিল, যে আই ওয়াজ টোল্ড বাই মাল্টিপল অডিয়েন্স মেম্বার্স যে তোমাকে আমরা সত্যি পজিটিভ দেখতে চাই, অ্যান্ড সেই কারণে নানান জায়গায় পজিটিভ ক্যারেক্টার্স করেওছি। অ্যান্ড দের ইজ আ সারপ্রাইজ আপকামিং, লেট আস সি কি হয়। মুম্বাইতে কাজ করছো খাকির মতো একটা প্রজেক্টে, এবং সেখানে টলিউডের আরও দুজন সুপারস্টার রয়েছে। আমি প্রথমত এখনও এ বিকজ আমি কখনো ভাবতে পারিনি যে এত অল্প বয়সে আমি আমার প্রথম হিন্দি কাজ করতে পারবো। সব কিছুই আমার মানে মনে হয়েছিল অনেকটা দূর আমার কাছ থেকে, বিকজ অ্যাজ আই সেড আমি পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড থেকে বিলংই করি না। তো যখন প্রথম আমার কাছে অডিশনের ডাক এসেছিল, আমি প্রচুর অডিশন দিয়েছি। ভুলভুলাইয়া 3 এর অডিশনের জন্যও গিয়েছিলাম, বাট ওরা আমার কোনো ক্যারেক্টারে ফিট আমি করতে পারিনি বিকজ অফ দেয়ার ক্যারেক্টার রিকোয়ারমেন্টস বিং ডিফারেন্ট। বাট খাকির যখন অডিশনে গেছিলাম তখন আই অডিশন ফর এ কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার। আর তখন এখানে টুম্পাদিদের এখানে আই থিঙ্ক অডিশন হয়েছিল, সুদীপ্তা চক্রবর্তী ওনার এখানে অডিশনস হয়েছিল। সো উই ওয়েন্ট, লট অফ আস ওয়েন্ট। দেন ইট ওয়াজ কোয়াইট ফর সাম টাইম। তারপরে মনে হয়েছিল দ্যাট মেবি নাথিং হ্যাজ ওয়ার্কড আউট। তারপরে বম্বে থেকে কলটা এলো। ফার্স্টলি এখানে লোকালি সুদীপ্তাদিরা কল করলো যে বম্বে থেকে তোমার নাম্বার নিয়েছে, দিল কল ইউ। আই গট আ কল, তখন ওরা এক্সপ্লেন করলো যে দিস ইজ দ্য ক্যারেক্টার। আই মেট দ্য ডিরেক্টর, ডিরেক্টর ওয়াজ ইন কলকাতা। ডিরেক্টরের সাথে গিয়ে দেখা করলাম, কথা বললাম, আই সেন্ট এ স্ক্রিন টেস্ট। পরে জানতে পারলাম দ্যাট ওরা সবাই মিলে আর কি দে went through number of auditions for this role, number of screen tests, and they selected me. বিশ্বাসই করছিলাম না। আই থিঙ্ক আমার সিলেকশন থেকে আমার শুট 2 মাস, 2 মাসের গ্যাপ ছিল। বিশ্বাসই করছিলাম না। এই নিশ্চয়ই কালকে ফোন করে বলবে ইটস আ জোক, উই ওয়ার জাস্ট কিডিং। তো ফ্লাইটে উঠলাম, গেলাম, ফ্লোরে নামলাম, আই স অল দ্য পিপল অ্যারাউন্ড মি। আর তখন আমার বিশ্বাস হয়েছে দ্যাট আই ডিড ইট, দ্যাট আই ডিড অ্যান্ড আই এম ডুইং দিস ওয়ার্ক। সো এখন ইন হাইন্ডসাইট মনে হয় যে ইয়েস ইটস এ বিগ অপরচুনিটি, বাট ইটস নাথিং। কারণ তুই যে বললে যে আজকে দুজন সুপারস্টার আমাদের এখান থেকে দে আর ওয়ার্কিং ইন দ্যাট প্রজেক্ট, বুম্বাদা আর জিৎদা। বুম্বাদা তো হ্যাজ ডান মাল্টিপল হিন্দি প্রজেক্টস, জিৎদা হ্যাজ ডান মাল্টিপল হিন্দি প্রজেক্টস। সো একটা করে আই এম নট লাইক আই এম নট অ্যাচিভড এ হিউজ থিং। আর আমার মনে হয় দিস সেট দ্য পেস আমাদের কাছে, আমাদের জেনারেশন অফ অ্যাক্টার্সের কাছে দিস সেট দ্য টার্গেট যে এটা অ্যাচিভ করতে হবে। সো উই আর আ লং ওয়ে অ্যাওয়ে অ্যান্ড উই আর স্টিল ইন অ অফ দেম, অ্যান্ড মেবি সামডে উইল কাম ক্লোজ টু দেম, বাট আমি জানি না। আর আমার জিদ্দার সাথে দেখা হয়েছিল বাই দ্য ওয়ে বম্বেতে, আই মেট হিম। সেম ডেতে শ্যুট হয়েছিল, বাট আমাদের একসাথে শ্যুট হয়নি। সো দ্যাট ডে আই মেট হিম অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি টু সি মি। অনেকক্ষণ কথা বললেন, ওনার মেকআপ রুমে বসলাম, মানে ট্রেলারে ভ্যানে, অ্যান্ড দেন উই ওয়েন্ট ফর আওয়ার শটস, রেসপেক্টিভ শটস। তো ইয়া ইটস গুড যে ওদের সাথে আমার দেখা হচ্ছে ইন এ প্লেস লাইক বম্বে, ইন ফর এ প্রজেক্ট ইন বম্বে। আই এম স্টিল সেভেন্থ হেভেনে, বাট দের ইজ এ লট অফ ওয়ার্ক টু বি ডান আরও অ্যাচিভমেন্ট করার জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন্স। বম্বের একটা প্রজেক্ট তো শেষ হলো, এবার বাদ বাকি প্রজেক্ট বা বাদ বাকি কাজ নিয়ে কোনো প্ল্যানিং হয়েছে বা কথা হয়েছে বম্বেতে? আমি কিছু আরও প্রজেক্টসে অডিশন দিয়েছি, এখন তো খুব একটা আই কান্ট ডিসক্লোজ। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর কিছু প্রজেক্টস নিয়ে আরও আলোচনা হচ্ছে, আরও অডিশনস দেবো, লেটস সি।
টলিউড থেকে জার্নিটা শুরু হয়েছিল, আমি যদি সে কথায় আসি যে এখন বম্বেতে কাজ করছি এবং পরবর্তীতে আরও নিশ্চয়ই নানান কাজে দেখতে পাবো। তো পুরোপুরি শিফট করার এরকম কি কোনো প্ল্যানিং রয়েছে বা ওখানে অনেক বেশি কাজ করতে চাও? I have a place to stay there. থাকি ওইখানে অ্যান্ড আই স্প্লিট টাইম, যেখানে আই থিঙ্ক কাজ করা যায়, যেখানে কাজ আছে, যেখানে আই হ্যাভ আ প্রজেক্ট টু ওয়ার্ক ফর, আই স্টে দ্যার। এখন যেরকম কলকাতায় আছি, বিকজ আই হ্যাভ ওয়ার্ক হিয়ার, আই উইল বি ইন বম্বে ইন নেক্সট উইক অ্যাগেন বিকজ অফ সার্টন আদার ওয়ার্ক দ্যাট আই হ্যাভ টু ডু। তো ট্রাভেলিং উইল হ্যাপেন। আই ডোন্ট থিঙ্ক কোনোদিন কলকাতা পুরোপুরি শিফট আউট করতে পারবো, বিকজ কলকাতা ইজ হোম। আর আমি একটু হোমসিক হয়ে যাই, মানে জানি খুব বোকা বোকা শোনাবে, বাট আমি বম্বে গেলে আমার মনে হয় যে বাড়ি কবে ফিরে আসবো। এটা হয়, মানে এটা নিজের জায়গা, কমফোর্ট জোন, এই জায়গায় বড় হয়েছি, ইটস গিভেন মি এভরিথিং। সো ইয়া, আউট অ্যান্ড আউট শিফটিংয়ের প্ল্যানিং হয়তো নেই, বাট শুধু বম্বেতেই নিজেকে আটকে রাখবো তা নয়, মানে দ্যাট দ্য প্ল্যান ইজ টু ওয়ার্ক এলসওয়্যার অলসো। এবং এতদিন ধরে আই হ্যাড নো আইডিয়া অফ হাউ টু টেক মাই সেলফ ফরওয়ার্ড, এখন একটু একটু আইডিয়া হচ্ছে। সো বম্বের বাইরে, মেবি হোপফুলি ইন্ডিয়ার বাইরে ওয়ান ডে। একটু টলিউডের কথাতে আসি। যখন জার্নি শুরু করলি, যে 8 বছর স্ট্রাগল লাইফটা ফিল করেছো বা মনে হয়েছে যে অনেকটা পরিশ্রম করার পর ফল এসছে? স্ট্রাগল ইজ এ ভেরি স্ট্রং ওয়ার্ড। যারা অনেকে এরকম করে ফেস করেছে লাইফে, যে পরের দিনে কি খাবো তারা জানে না, বাট দে হ্যাভ কেপ্ট গোয়িং, ওরা স্ট্রাগল করেছে। যে ছেলেটি ল্যাম্পপোস্টের লাইটের নিচে পড়াশুনো করে আইআইটি ক্র্যাক করেছে, সে স্ট্রাগল করেছে। যার বাড়িতে হয়তো মেডিকেল এমার্জেন্সি আছে, তার হয়তো টাকা নেই টু ট্রিট দেয়ার ফ্যামিলি, বাট তাকে এডুকেশনের জন্য তার ফ্যামিলি টাকা বার করে দিয়েছে, সেটা স্ট্রাগল। আমরা যেটা ফেস করেছি ওটা স্ট্রাগল নয়, আমি অ্যাটলিস্ট ফিল করি, ছোটা মুখ বড়ি বাত। বাট হ্যাঁ, খাটতে হয়েছে, উইভ হ্যাড টু ওয়ার্ক হার্ড। নিজেকে ডাউট করেছি প্রচুর, বাট কোনোদিন মনে হয়নি যে এই শেষ হয়ে গেল, আমি মরে গেলাম। এটা কোনোদিন হয়নি, অ্যান্ড আই ক্যানট কল ইট আ স্ট্রাগল। আই ওয়ার্কড হার্ড, চেষ্টা করেছি, খেটেছি, দ্যাটস হোয়াট। রিজেকশন কি শিখিয়েছে? প্রথম কাজ যেটা তুমি শুরু করলে, যে রিজেকশন এসেছিল, কি শেখালো রিজেকশন? নট এভরি এন্ড ইজ আ পার্মানেন্ট ওয়ান, বিকজ সেই প্রথম রিজেকশনের পরে মনটা ভেঙে গেছিলো, অ্যান্ড আই ওয়াজ কনসিডারিং অ্যাকচুয়ালি গোয়িং ব্যাক টু ডুইং আ জব, মানে চাকরি খোঁজার ব্যাপারটা আর কি মাথায় এসেছিল। বাট সামটাইমস ইউ জাস্ট হ্যাভ টু হোল্ড অন। মানে আমি ওই 2 মাস যদি হোল্ড অন না করতাম, যে ঠিক আছে আমি এই মাসের পর থেকে চাকরি খুঁজতে শুরু করব, তাহলে হয়তো আমার এই কলটা আসতো না, বা কলটা যত দিনে আসতো ইট উড হ্যাভ বিকাম টু লেট, তখন আর আমি বেরোতে পারতাম না হয়তো। রিজেকশন আরও অনেক হয়েছে, আরও অনেক জায়গায় হয়েছে। আমার ফিল্ম ডেবিউর ক্ষেত্রে আমার রিজেকশন হয়েছে। একটা বিশাল বড় ফার্স্ট হিন্দি প্রজেক্ট উড নট হ্যাভ বিন খাকি, ইট উড হ্যাভ বিন সামথিং এলস, সেখানে রিজেকশন হয়েছে। রিসেন্টলি আমার একটা অ্যাড উইথ আ ভেরি ফেমাস A-lister হিরোইন ইন বম্বে, আই গট রিজেক্টেড ইন দ্য লাস্ট মোমেন্ট। ওয়াই? বিকজ ওরা ক্যারেক্টারের এজ বাড়িয়ে দিয়েছিল, তার আগে আই ওয়াজ লকড, সেই রিজেকশন হয়েছে। বলিউড A-lister, নট লাইক নোবডি। তো রিজেকশন ইজ রিজেকশন। দের ইজ দিস ভেরি ফেমাস ইংলিশ মুভি লাইন, যেটা লোকেরা শুনলে হাসবে হয়তো, বাট I live by it. Why do we fall down? So that we can learn to pick ourselves up again. তো পড়ে যাওয়া মানে এটা নয় যে পড়ে থাকতে হবে, উঠে গিয়ে ইউ হ্যাভ টু স্টার্ট ওয়াকিং অ্যাগেন, এটাই রিজেকশন শিখিয়েছে। একটা রিজেকশন ফেস করা এবং তারপর একটা মেন্টাল প্রেশার পড়ে প্রত্যেকে, সেটা অভিনেতা হোক বা সাধারণ মানুষের, তারপর যে পুশব্যাক করাটা, মানে যে উঠে দাঁড়াতে হবে, এইখানটাতে কে বেশি সাহায্য করে? ইয়োর ফ্যামিলি। আই থিঙ্ক আমার পেছনে আমার মা বাবা যেভাবে দাঁড়িয়েছে, ইটস কমেন্ডেবল, বিকজ ওরা আমাকে আনস্টেবল দেখেছে, ওরা আমাকে দেখেছে একটা পয়েন্ট ওয়্যার হয়তো অনেকেই হয়তো ভাববে যে দিস নো ওয়ে অফ কামিং ব্যাক। তো দে হ্যাভ নট ফোল্ডেড। ওরা কখনো এই প্রেশার দেয়নি যে ছেড়ে দে, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট, অন্য কিছু কর। আমাকে খালি প্রতিবার জিজ্ঞেস করেছে, ডু ইউ স্টিল ওয়ান্ট টু গো অ্যাহেড উইথ দিস? যেই মুহূর্তে বলেছি হ্যাঁ, দে হ্যাভ সাপোর্টেড। হ্যাঁ, এই জিনিসটা অলওয়েজ মেনটেন করতে হয়েছে, দ্যাট আমি যাই করছি হ্যাজ টু বি ফাইন্যান্সিয়ালি ভায়াবল। এটা হতে পারে না দ্যাট আমি অনন্তকাল ধরে চেষ্টা করে গেলাম আর আই এম ডিপ্লিটিং মাই ফ্যামিলি অফ দেয়ার মানি, এটা হয় না। আই হ্যাভ টু মেক ইট ভায়াবল। সেটার জন্য আমাকে কাজ করতে হয়েছে, টেলিভিশনে কাজ করেছি সামটাইমস জাস্ট ফর মানি, বাট আই হ্যাভ ডান ইট সো দ্যাট আই ক্যান কিপ দ্য ড্রিম অ্যালাইভ। বাট মেন্টাল স্ট্রেংথের জায়গা থেকে সাপোর্ট আমার ফ্যামিলি দিয়েছে, আমার পার্টনার দিয়েছে। দেবাদ্রিতা হ্যাজ অলসো সাপোর্টেড মি, যখন আই থিঙ্ক খাকিকে নিয়েও অনেক কিছু হয়েছিল, দেওয়ার ডিলেজ হ্যাপনিং, মাই মাইন্ড ওয়াজ বিগিনিং টু থিঙ্ক অ্যাগেন। সাপোর্ট হ্যাজ কাম, ইট হ্যাজ কাম ফ্রম ফ্যামিলি, ইট হ্যাজ কাম ফ্রম মাই ব্রাদার, ইট হ্যাজ কাম ফ্রম মাই ফ্রেন্ডস,
I have a very limited friend circle যারা জানতো এই ব্যাপারে. It has come from these people. So yeah, you have to be very careful যে তোমার সারাউন্ডিং কি আছে, but the first push always comes from your family, no matter what. ওয়েব সিরিজে কাজ করেছো, বড় পর্দা ডেবিউ হয়েছে, তার পরবর্তী অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু সেভাবে যদি বলতে চাই যে বড় পর্দা অনেকটা সময় ধরে যে রাহুল দেবের ছবি, এই জিনিসটা কোথাও গিয়ে একটা আক্ষেপ কাজ করে? 2025 is going to be a very important year. এর চেয়ে বেশি আর কিছু বলবো না. তাহলে দর্শক এইটুকু বুঝতে পারছে যে কিছু একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। একদমই অপেক্ষায় রইলাম সবকিছুর জন্য। তো এই যে 8 বছর কাটিয়ে ফেলেছো, সেখান থেকে আমি 2025-এর কথায় তো আসছি যে নতুন কিছু অপেক্ষা করছে এবং আসছে ভালো কিছু, কিন্তু অনেকটা সময় ইন্ডাস্ট্রিকে তুমি ভালো কাজ দিয়েছো, দেখেছে তাদের ভালো ফিডব্যাক এসছে, ওয়েব সিরিজ এসছে, কিন্তু এই এতটা সময় কেন, সেইটা কখনো মনে হয়? এটা মনে হওয়ার কিছু নেই, we all know. মানে I think the industry is at its all time lowest point. বাংলা বাজারের এখন যা অবস্থা, সিনেমা ইন্ডাস্ট্রি বলো, আউটসাইড অফ সিনেমা লাস্ট 5 years we are in our lowest point. আর এটা যে অ্যাকসেপ্ট করে না, যে অ্যাগ্রি করে না, আই থিঙ্ক দে আর জাস্ট লাইং টু দেমসেলভস, টু এভরিওয়ান অ্যারাউন্ড দেম. এখন দ্য রিকভারি হ্যাজ বিগান. এখন certain projects are beginning to lift off. But from কোভিডের ঠিক আগে থেকে বলবো, till just about last year also, I'm sorry, we are nowhere. মানে কটা প্রজেক্ট হয়েছে, আমি তো আগের দিন স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, 55 ফিল্মস ইন আ ইয়ার. বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আজ থেকে 10 বছর আগে 120খানা প্রজেক্ট পর ইয়ার দিত, সেখানে 50%-এ নেমে গেছে. সো কাজই তো নেই. হাউ আর ইউ গোইং টু প্রজেক্ট ইউর সেলফ, হাউ আর ইউ গোইং টু ওয়ার্ক ইন ইট? বাংলা ইজ দ্য সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দিস কান্ট্রি বাই ভলিউম. আমরা কি করে বলছি যে বাংলার কন্টেন্টের বাজার নেই, যে দের ইজ নট অ্যান অডিয়েন্স ফর বাংলা সিনেমা, দের ইজ নট অ্যান অডিয়েন্স ফর বাংলা ওটিটি? সব আছে, দেন ওয়াই আর প্রোডাকশনস নট হ্যাপনিং? Malayalam film industry, Malayalam is the Telugu is the sixth most spoken language in the country, and what they have 200 films in a year. Malayalam film industry has 220 films in a year. So how is it that despite having more Bengali speaking people out there, they have more productions? We are going through a rough patch. এটাই হচ্ছে বিষয়. এবার when this rough patch ends, things will speed up. And not just me, our generation, if you actually look across the board, cinema, how many of us have been able to make a mark? Very few. And it has happened because we have slowed down. এই স্লো ডাউনটা যখন চেঞ্জ হবে, মেবি থিংস উইল চেঞ্জ. বাট দিস ওয়াজ এক্সপেক্টেড যে এত তাড়াতাড়ি কিছু হবে না. সো ইন মাই মাইন্ড যখন আই ওয়াজ ক্যালকুলেটিং যে কেন হচ্ছে না, আমি একটা জিনিস বললাম, দ্যাট দ্য টাইম হ্যাজ টু চেঞ্জ, অ্যান্ড টিল দ্য টাইম চেঞ্জেস আই হ্যাভ টু কিপ ট্রাইং হার্ডার. তার কিছুই না. তো আক্ষেপ কিছু নেই, ডিটারমিনেশনটা বেড়েছে. দ্যাট ইজ গোনা হ্যাপেন মোর. ধারাবাহিকে বহু কাজ করেছো এবং আমি যদি সম্প্রতি বলি পুলিশ অফিসারের চরিত্র তোমাকে দেখা গেল, সেক্ষেত্রে বলি ধারাবাহিকের এখন যে প্যাটার্নে গল্প বলা হয়, অনেক সময়সীমা মেয়াদ অনেক কমে গেছে ধারাবাহিকের। তো ভালো চরিত্র অফার করলে বা তুমি যে ধরনের কাজ করছো, সেক্ষেত্রে কতটা রাজি হও এই মুহূর্তে দাঁড়িয়ে? আই থিঙ্ক প্রথম দিকে তো আই ডিড নট ইভেন কোয়েশ্চন. আমি যেটা আই ওয়াজ ভেরি ব্লেসড উইথ সার্টেন রোলস, আই টুক দেম. নাও আই ডোন্ট কোয়েশ্চন, বাট আমি সবসময় জিজ্ঞেস করি যে স্টোরিতে এই ক্যারেক্টারের রেলেভেন্সটা কি. আমি খুব বিলিভ করি যে ইউ হ্যাভ টু ডু আ ক্যারেক্টার উইচ উইল হেল্প দ্য স্টোরি, আদারওয়াইজ দের ইজ নো পয়েন্ট. হ্যাঁ, উই হ্যাভ টু পে আওয়ার বিলস, আমাদের ইএমআইস দিতে হয়, তো সেটার জন্য সামটাইমস উই ডু টেক রোলস ফর দ্য মানি. But I try to make sure that even if I take up a role, because আমার মনে হয় যে financially I have to look at things, whether the character is moving the story forward. Because সেটা না করলে না মাইন্ডে প্রচুর একটা চলে, দ্যাট I've already done this, নিজেকে চ্যালেঞ্জ করার জায়গা থাকে না, অডিয়েন্সকে নতুন কিছু দেওয়ার জায়গা থাকে না, অ্যান্ড অডিয়েন্স অলসো গেটস বোর্ড উইথ ইউ. তো এটা ইজ আ ডাবল এজেড সর্ড. ইউ কান্ট অলওয়েজ সে যে I'll keep doing the same character and expect যে অডিয়েন্স will not get bored of you. তো সামটাইমস নিজের জন্য থেকেও বেশি অডিয়েন্সকে এন্টারটেইন রাখার জন্য ইউ হ্যাভ টু লুক ফর সামথিং গুড. সো ইউ হ্যাভ টু লুক ফর আ ক্যারেক্টার দ্যাট মুভস দ্য স্টোরি ফরওয়ার্ড, আর একটু ডিফারেন্ট হলে নাথিং লাইক ইট. এমন কোনো কাজ করেছো যেটা শুধু আর্থিক সহায়তার জন্য করেছো, যে খুব একটা করার ইচ্ছে ছিল না, কিন্তু কোথাও গিয়ে ওই ফিনান্সিয়াল দিকটাও তো ভাবতে হয়? না, আই থিঙ্ক লাস্ট প্রজেক্ট যেটা করেছিলাম, তুমি যে আমার মা,
সেই সময়টা আই থিঙ্ক মাই ফাদার ওয়াজ গোয়িং থ্রু মেডিকেল এমার্জেন্সি, তো সেই সময়টা আই থট কি মেবি আ লিটল বিট অফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইজ আ ভেরি গুড আইডিয়া। তো তখন অফার্স আমাদের আসতে থাকে, তো তখন ওয়েন দ্য অপরচুনিটি কেম আই ডিডন্ট থিঙ্ক, বাট মানে আমার বলাটা ভুল হবে যে আমি শুধু আর্থিক কারণে করেছিলাম, বিকজ দ্য ক্যারেক্টার ওয়াজ আ ভেরি গুড ক্যারেক্টার। তুমি বলছিলে না যে পজিটিভ ক্যারেক্টার অ্যান্ড এভরিথিং, সো দ্যাট ওয়াজ আ ভেরি আউট অ্যান্ড আউট হোয়াইট পজিটিভ ক্যারেক্টার, ভেরি নাইস গাই, এবং অ্যাবসলিউটলি মানে হিরো তুল্য একটা ক্যারেক্টার। মানে হিরোইক নট যে মানে বিশাল ফাইট করা হিরোইক, বাট যে খারাপ সিচুয়েশনের মধ্যে সবচেয়ে রাইট ডিসিশনটা নিতে পারে, সবচেয়ে ভালো ডিসিশনটা নিতে পারে, সেরকম একটা ক্যারেক্টার ছিল। সো সামথিং উইচ আই হ্যাভ নট প্লেড ভেরি মাচ, মানে অফেন প্লে করিনি, তো সেই জন্য অ্যাকসেপ্ট করেছিলাম। বাট ইয়েস, সেই সময়টা ওই মাইন্ডে ওটা কাজ করেছিল দ্যাট মেবি এই মুহূর্তে ফর দ্য সেক অফ মেডিকেল এক্সপেন্সেস আর রিকোয়ারমেন্টস আমার কলকাতায় থাকাটা দরকার অ্যান্ড আমার ফাইন্যান্সিয়াল জায়গাটা থাকাটা দরকার। সো মেবি ইউ কুড সে দ্যাট ওয়াজ ওয়ান রোল, বাট আদারওয়াইজ টাচউড সেই সিচুয়েশন আসেনি। কতবার এই প্রশ্নটার সম্মুখীন হয়েছে যে কেন হিরো নয়? আহ, মানে কেন হিরো নয়ের থেকেও বেশি কেন খারাপ মানুষ, কেন খারাপ মানুষ, ইটস আ কোয়েশ্চেন দ্যাট কিপস অন হ্যাপেনিং, বাট মানে ইটস অলসো ভেরি নাইস টু হিয়ার ইট, বিকজ তখন মনে হয় যে অডিয়েন্স তোমার মধ্যে অতটা ইনভেস্টেড যে তুমি এটা না, তুমি এটা করবে, দ্যাট মিন্স ততটা আপন করেছে এবং ততটা তোমার উপরে অধিকার বোধটা আছে এসে বলবে। আর মানে বলা তো দূরের কথা, লোকেরা হাত ধরে এই তুমি একদম আর দুষ্টু রোল করবে না। মানে আমি হয়তো সাউথ সিটি মলে গেলাম একটু ঘুরতে, হাত ধরে রীতিমতো বলে এই তুমি এরকম কেন করছো, না করবে না, তুমি পরের পরের বার কিন্তু একদম কোনো দুষ্টু রোল করবে না। তো হ্যাঁ, ভালো লাগে, অ্যান্ড দ্যাট ফিলস গুড অ্যাকচুয়ালি ওয়েন ইউ কোয়েশ্চেন। আর আমাদের বাড়ি যে এই খুব সুন্দর করে গুছিয়ে সাজানো আছে, সেই নিজের সময় পাও নাকি একদমই মা? আমি যদি ক্লেম করার চেষ্টা করি যে এগুলো আমার করা, তাহলে মা ওইখান থেকে তেড়ে এসে আমাকে জাস্ট বলবে বাড়ি থেকে বেরিয়ে যাও। না, ইটস অ্যাকচুয়ালি মা বাবা এরা সবাই মিলে মোটামুটি সবটা আর কি খুব সুন্দর করে রাখে। আমি অনেকটা অগোছালো, গোছালো বাট অনলি ওয়েন খুব প্রয়োজন পড়ে, মানে যদি সেই ল্যাদ খাওয়ার একটু চান্স থাকে তাহলে আমি খুব একটা কিছু না গুছিয়ে আমি তাকে থাকতে মানে অপছন্দ করি তা নয়। তোমার আর দেবাদিতার সম্পর্কে ইতিমধ্যেই সবাই জানে এবং ভীষণ পছন্দ করে দর্শকরা এই পেয়ারটাকে। ব্যক্তিগত জীবনটাকে কিভাবে সাজাবে বা এরকম কিছু ভেবেছো? আগামী দিন কিভাবে দেখতে চাইছো? দেখো, আই উইল বি ভেরি অনেস্ট অ্যাবাউট দিস, প্ল্যানিং আমাদের প্রচুর আছে, বাট সব কিছু বলে দেওয়ার মতন নয়, অ্যান্ড সামথিং শুড অলওয়েজ রিমেন পার্সোনাল। উই শেয়ার আ লট অফ আওয়ার সেলস উইথ দ্য পাবলিক, বিকজ এটা আমাদের পার্ট অফ আওয়ার জব অ্যাজ এন্টারটেনার্স। আমাদের সম্পর্কের একটা অংশ ওরা দেখতে চায়, আমরা সেটা ওদেরকে অফার করি, খুব অনেস্টলি অফার করি, বাট কিছু জিনিস আমরা এখন এই মুহূর্তে ওপেনলি বলবো না। when the time comes আমরা অবভিয়াসলি সবাইকে জানাবো, বাট there are a lot of discussions we have had, lot of planning we have done, সেগুলো একটু থাকুক পার্সোনাল জায়গায়, মেবি লেটার। সবকিছু ওই ব্যক্তিগত জায়গাটা খুব ধরে রাখা প্রয়োজন হয়। তো এই যে কাজের ক্ষেত্রে দুজনের যেহেতু জনারটা এক, তোমরা দুজনেই অভিনয় করো, তো কতটা সাজেশন দেওয়া হয় দুজনকে? আই থিঙ্ক উই আর ইচ আদার্স হার্শেস্ট ক্রিটিক্স। আর মানে অ্যাট টাইমস মানে যেহেতু সেই কনফিডেন্সটা আছে দ্যাট উই আর নট গোয়িং টু টেক ইচ আদার্স ফিডব্যাক ব্যাডলি, খুব ব্লান্টলি অনেক কথা বলা যায়। সো উই গিভ ইচ আদার ভেরি কাটথ্রোট সাজেশনস যে এটা ঠিক হয়নি বা এটা করা যেতে পারতো। অ্যান্ড ফ্র্যাঙ্কলি এরকম একজনকে দরকার যে তোমার ক্রাফটের জায়গা থেকে তোমায় ক্রিটিসাইজ করবে। এবং আমি দেখেছি জেনারেলি ফ্যামিলি এটা বেশি পারে। মানে আই থিঙ্ক আগে আমার বাবা আমাকে কনস্ট্যান্টলি বলতো হ্যাঁ ঠিক আছে, নট ব্যাড বাট কুড বি বেটার। তো এই কুড বি বেটারটা শোনাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট ইজ হোয়াট মানে ওটাই তোমাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আমাদের মধ্যে রীতিমতো খুব শার্প আমরা, মানে উই আর ভেরি নিউট্রাল, আমরা নিউট্রালি দেখি আমাদের কাজ এবং সাজেশনস কিপ ফ্লোয়িং। নিজের এই কেরিয়ার গ্রাফটা নিয়ে তুমি কতটা খুশি, বা তোমার কি মনে হয় যে যেভাবে কেরিয়ার গ্রাফটা চলছে সেটা নিয়ে অতটা এক্সপেকটেশন রয়েছে নাকি আরও বেটার হতে পারে? আমি খুব অ্যাম্বিশিয়াস বাট আমি খুব স্যাটিসফাইড। মানে আমার যদি ক্যারিয়ার এতটাও না উঠতো, আই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি, বিকজ আমি জীবনে ধারণা করতে পারিনি যে আমাকে লোকেরা স্ক্রিনে দেখবে, that I will be playing Amitabh Bachchan one day, that I will be doing Hindi roles opposite Bollywood heroines. I never thought. ওটা আমার স্বপ্নের জায়গা ছিল, মানে স্বপ্ন হতো, রাত্রিবেলা ঘুমোতাম, স্বপ্নে দেখতাম, ঘুম থেকে উঠে ভাবতো ও আচ্ছা এটা স্বপ্ন ছিল, সেখানে আই এম লিভিং দ্য ড্রিম। সো ওয়াই উইল আই বি ডিসকন্টেন্ট? আই এম এক্সট্রিমলি হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ ডান। বাকি কি হবে না হবে সেটা ডেস্টিনিতে লেখা। আমাদের এই ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা বিশাল ইম্পর্টেন্ট যে যেই বলুক যে না সব কিছু কেটে কুটে হয় না হয়, দের ইজ এ হিউজ এলিমেন্ট অফ ডেস্টিনি,
एंड मेरे को जो भी मिला है वट एवर आई हैव गॉट आई एम थैंकफुल আর এরপরে যা লেখা আছে সেটার জন্য আগের থেকেই আই এম থ্যাঙ্কফুল বাট ইয়েস আই এম অ্যাম্বিশিয়াস আই ওয়ান্ট টু রিচ দ্য ভেরি টপ অফ হোয়াট আই ডু যদি নাও রিচ করতে পারি আই অলওয়েজ বি হ্যাপি দেবাদ্রিতার আর তোমার মধ্যে আমি যদি বলি আপস অ্যান্ড ডাউনস নিয়ে কতটা আলোচনা হয়, যে কেরিয়ার গ্রাফ তো সবসময় সমান চলে না, কখন ডাউন থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে কতটা আলোচনা মোটিভেট কতটা করো? I think between partners you can't have any sort of মানে ও আচ্ছা এই বিষয়ে কথা বলবো না কারণ ওর খারাপ লাগতে পারে. You need very honest feedback from your partner on everything. Honesty ভীষণ ইম্পর্টেন্ট, কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট. আর এই দুটো জিনিস নিয়ে আই থিঙ্ক উই আর আ ফ্যান্টাস্টিক ম্যাচ বিকজ ও কোনো জিনিস দেবে যায় না এটা ভেবে যে না ওকে বলবো না বেকার ঝামেলা লেগে যাবে, ওরকম কোনো দিন হয় না. আমিও আবার সেম. সো সামওয়্যার গ্রোথটা প্রচুর হয়. So even if say I am going through a tough time, yes, she'll tell me যে ঠিক আছে না, calm down, don't worry about things, but বলবে তুমি তো এই সময়টা এটাকে ইমপ্রুভ করতে পারো. Why are you just sitting around? Why don't you go out and do this? This suggestion comes and vice versa. And motivation থেকেও বেশি নিজেকে পুশ করা, একে অপরকে পুশ করা যে you can do better, come on, এইটুকুতে শেষ, প্লিজ বাইরে যাও, go and work. এটা হয় and I'm thankful for it. এটা আমার generally I have never seen people do it and I get it from her. It's like big thing. একটু বলো যে এই বম্বের কাজ হলো এবং কলকাতায় বেশ কিছু কাজ হলো 2025, আর যেটা তুমি বলছিলে একটা কাউন্টডাউন চলছিল সোশ্যাল মিডিয়ার, তো সেটা কি তারই ইঙ্গিত? কে জানে. Let's keep the mystery for now. I have always felt যে you always give good news when it's across the finish line. So let's see. কি বলবে শেষে, যে নতুন কাজ আমরা নেটফ্লিক্সে তো দেখবই, আর বাদ বাকি তোমার দর্শকরা যারা অপেক্ষায় থাকে যে নতুন প্রজেক্ট নতুন কাজ, আর এই দুষ্টুমিরা বাদ দিয়ে বারবার তোমায় বলা হয় যেটা, I think থ্যাংক ইউ আমাকে এত দূর টেনে নিয়ে আসার জন্য. আমি যতই অভিনয় করে নিই, আমি যতই স্টাইল মেরে নিই, আমি যতই হিরোগিরি করে নিই বা ভিলেনগিরি করে নিই, আই এম নোবডি উইদাউট ইয়োর লাভ. আপনারা আমায় অ্যাকসেপ্ট করেছেন বলে আমি এত দূর এসেছি এবং পরবর্তীকালে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে পরবর্তী জায়গাগুলোতেও দাঁড়াতে পারবো. অ্যান্ড অল আই আস্ক ফর ইজ দ্যাট আপনারা আমায় ভালোবাসতে থাকুন অ্যান্ড আই প্রমিস ইউ আইল কিপ এন্টারটেনিং ইউ টিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ.